নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতবর্ষের সমস্ত ভোট একদিকে এবং উত্তরপ্রদেশের ভোট আরেকদিকে। কারণ কোন ভোটে জিতেই খুব একটা লাভ হবে না, কেন্দ্রীয় সরকারে পৌঁছাতে গেলে উত্তরপ্রদেশটাকে একদম হাতের মুঠোয় রাখতে হবে, এবং সেটা 2017 সাল থেকে যোগী আদিত্যনাথ সরকার ক্রমাগত করে যাচ্ছেন। এবং সেই জায়গাটাতেই কিন্তু এবারে কোথাও গিয়ে বড়সড় ধাক্কা খেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সেটা আমরা বলছি না, বলছে সমীক্ষা, এবং বলছে আজ তাকের সমীক্ষা, আজ তাক ইন্ডিয়া টুডে। আপনারা বোঝার চেষ্টা করুন, যাদের বিরুদ্ধে বারংবার বিরোধীরা অভিযোগ তোলে যে এরা তো সরকারের হয়ে কথা বলে, তারা একটি সমীক্ষা বের করেছে। সেখানে স্পষ্টত দেখানো হচ্ছে যে ম্যাজিক ফিগার শুধু নয়, ম্যাজিক ফিগারের থেকে বহু দূরত্বে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং কোনো মতেই সরকার তৈরি আর করতে পারছে না তারা। যদি এটা হয় 2027 সালের জানুয়ারি মাসে, তাহলে 2029 পর্যন্ত মোদী সরকার টিকবে তো? এই মুহূর্তে এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আমাদের ভারতবর্ষের রাজনৈতিক অবস্থান, প্রেক্ষাপট, পরিস্থিতি প্রত্যেকটা যেভাবে বদলেছে এই মুহূর্তে। গত 2 মাসের ছাত্র আন্দোলন, মে মাসের 15 তারিখের আগের রাজনীতি আর মে মাসের 15 তারিখের পরের রাজনীতি যেভাবে একদম ক্রমাগত বদলাতে থেকেছে। 35 দিনের একটা ছাত্র আন্দোলন জেন জি, জেন আলফাকে যেভাবে রাস্তায় নামিয়েছে, যেভাবে বিরোধী দলগুলোকে রাস্তায় নামিয়েছে, আমরা দেখতে পেয়েছি। সংসদ চললো না, সংসদে আসলেন না দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো সচরাচর ঘটে না। এবং সেই সঙ্গেই একদম আমরা দেখতে পেলাম যে বাকিপুরের মতন একটা ইলেকশন হলো, এবং সেখানে উপনির্বাচনে, যেখানে রাজ্য সরকারে একদম ভারতীয় জনতা পার্টি রয়েছে, সেখানে সরাসরি সরকার গঠন হওয়ার কয়েক দিনের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া সিটে জিতে গেলেন পিকে। অর্থাৎ কোথাও গিয়ে মানুষ ক্ষেপে রয়েছেন এই মুহূর্তে। সেটা যেমন বোঝা যাচ্ছে, উত্তরপ্রদেশের আরো একটা এক্সট্রা এটার উপর বিষয়টা হচ্ছে যে রাম মন্দিরের তহবিল তছরূপ, সেই ঘটনাটা নিয়ে কিন্তু মানুষের বেশ খানিকটা একটা অসন্তোষ রয়েছে সরকারের উপর। 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, ব্রাহ্মণরা ক্ষেপে রয়েছেন যোগী আদিত্যনাথ সরকারের উপর, শঙ্করাচার্যের যে রাগ সেটা রয়েছে, পরীক্ষা নিয়ে দুর্নীতি। প্রয়াগরাজে আমরা দেখতে পেয়েছি বিপুল জনসংখ্যায় মানুষজন এসেছিলেন ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে, দেশের বিরোধী দলনেতার অনুষ্ঠান, সেখানে তারা এসেছিলেন। তো সেই সমস্ত ছবিগুলো মেলালে যে জায়গাটা আমরা পৌঁছাতে চেষ্টা করছি, যে ছবিগুলো উঠে আসছে, তার সঙ্গে সমীক্ষা তো একদম মিলে যাচ্ছে। আজ তাকে সমীক্ষা বলছে মোট যে 80খানা লোকসভা সিট রয়েছে, যেটার মধ্যে 33-এ ছিল ভারতীয় জনতা পার্টি, এবং সরাসরি 43-এ ছিল 2024 সাল অনুযায়ী ইন্ডিয়া অ্যালায়েন্স, অর্থাৎ তার মধ্যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেস দুটো মিলিয়ে 43-এ পৌঁছেছিল তারা। এবং বিজেপি সরাসরি 75 টার্গেট করে 33-এ নেমে এসেছিল। তার মধ্যে 2 বছর পরের পরিস্থিতিটা কি? ভারতীয় জনতা পার্টির আজ তাকের যে রিপোর্ট, সেটা বলছে যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যদি ভোট হয়, তাহলে 38টা এমপি সিট, অর্থাৎ 38টা এমপি সিটে যতজন এমএলএ হতে পারেন তারা শুধু জিততে পারেন, তার বেশি জিতবেন না। অন্যদিকে একদম সরাসরি ইন্ডিয়া অ্যালায়েন্স, অর্থাৎ সমাজবাদী পার্টি, কংগ্রেস, তার সঙ্গে আরো যারা যারা আছেন সবাই মিলে 41টা এমপি সিট তারা কিন্তু জিততে চলেছেন। অর্থাৎ এক একটা এমপি সিটে যদি এমএলএ এর সংখ্যা 5জন করে ধরা হয়, যেটা উত্তরপ্রদেশে যেভাবে ডিভাইডটা করা হয়েছে, সেটা যদি ধরা হয়, তাহলে অবশ্যই কিন্তু 205-এর বেশি সংখ্যাটা চলে যাচ্ছে, এবং ম্যাজিক ফিগারে পৌঁছাতে গেলে লাগবে কিন্তু 203। অর্থাৎ কোথাও গিয়ে সরাসরি এই মুহূর্তে কিন্তু একদম স্পষ্ট ছবিটা, যে ভোট যদি আজকের দিনে হয় উত্তরপ্রদেশে, অখিলেশ যাদব পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, সমাজবাদী পার্টি আবারও সরকার তৈরি করতে যাচ্ছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে অনেক ন্যারেটিভ চলার চেষ্টা করা হচ্ছে। বন্দে মাতরম কেন পুরো স্তবক গাওয়া হবে না, বন্দে মাতরম কেন দুটো স্ট্যান্জা গাওয়া হবে, ইত্যাদি নিয়ে বহু কিছু হচ্ছে, কিন্তু কোনো মতেই মানুষের মন থেকে যেন মুছে যাচ্ছে না যে ছাত্র আন্দোলনে বেধড়ক লাঠিচার্জ, 20 তারিখ যন্তর মন্তরে আমরা দেখতে পেয়েছি প্যালেট গান চার্জ, সমস্ত কিছু যেন মানুষের মন থেকে মোছা যাচ্ছে না। মানুষের মন থেকে যেন মোছা যাচ্ছে না যে রাম মন্দির, যেখানে সনাতনীদের একদম আস্থার জায়গা, সনাতনীদের প্রবল ভরসার জায়গা, যেটা 2024 সাল নরেন্দ্র মোদীজি নিজের হাতে উদ্বোধন করেছিলেন, সেখানে
তহবিল তছরূপ হয়ে গেল, কোটি কোটি টাকা, সেটা মোছা যাচ্ছে না মানুষের মন থেকে। একদম উত্তরপ্রদেশের রাস্তায় বিভিন্ন জেলায় যেভাবে জেন জি জেন আলফা রাস্তায় নামছে, এবং সেটা একটা দুটো জায়গায় না, প্রতিনিয়ত প্রতিদিনের ছবি একইভাবে উঠে আসছে উত্তরপ্রদেশের প্রত্যেকটা জায়গায়। স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নেই, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন রাজ্য জুড়ে একই ধরনের ছবি উঠে আসছে। কোথাও শৌচালয়ের অভাব, কোথাও একদম সরাসরি রাস্তা ভেঙে গিয়েছে, কোথাও স্কুলে বেঞ্চ খাতা বই এই সমস্ত নেই। তো সেগুলোকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে, এবং সেখান থেকেই যে বক্তব্যটা বারংবার উঠে আসছে যে উত্তরপ্রদেশ সরকার এটাকে সামলাতে পারবে তো, এবং তার সঙ্গে তো রয়েছে একদম বেরোজগার, তার সঙ্গে রয়েছে চাকরি নিয়ে দুর্নীতি, তার সঙ্গে রয়েছে ডিলেড চাকরি, অর্থাৎ চাকরির পরীক্ষাই হচ্ছে না উত্তরপ্রদেশে গত কয়েক বছর ধরে। 2021 সালের পরবর্তীতে উত্তরপ্রদেশে যে এসএসসি পরীক্ষা সেটা আর হয়নি। আপনারা বোঝার চেষ্টা করুন যে এসএসসি নিয়োগ যেটা, সেখানে স্টাফ সিলেকশন কমিশনে কোনো ধরনের কোনো নিয়োগ হচ্ছে না। তো এগুলোকে নিয়ে তো মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকবেই, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে যা খবর উঠে আসছে যে কোথাও গিয়ে পোল ট্র্যাকার বলে একটি সংস্থা কয়েকদিন আগে একটি সমীক্ষা করেছিল, সেখানেও আমরা কথা বলেছিলাম যে 215-র বেশি ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে চলেছে, এবং একদম সরাসরি 160 থেকে 165 এর মধ্যে বিজেপি সম্পূর্ণভাবে আটকে যাবে। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, আমরা জানি না যে কোন জাদু বলে হঠাৎ করে আবার আমরা দেখবো যে উত্তরপ্রদেশে বিজেপি সরকার রিপিট করলো তৃতীয়বার। কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মানুষের যে পালস, সেটা কিন্তু যে কথাটা বলছে সেটা কিন্তু সমীক্ষা, এবং সমীক্ষা কিন্তু সরাসরি বলছে যে এই মুহূর্তে বিজেপি সরকার পড়ে যেতে পারে। তার কারণ অনেকগুলো আছে, সাংগঠনিকও কিছু কারণ রয়েছে। তার কারণটা হচ্ছে যে অমিত শাহ এবং সরাসরি যোগী আদিত্যনাথ, তাদের দুটো লবির মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হয়েছে। অমিত শাহ এই মুহূর্তে দুজন ডেপুটি চিফ মিনিস্টার, তাদেরকে সম্পূর্ণ যেমন অ্যাপয়েন্ট করেছেন, যোগী আদিত্যনাথ তার কিছু বিউরোক্র্যাটস, তার কিছু পছন্দের এমএলএ, তাদেরকে নিয়েই সম্পূর্ণ সরকারটা চালাতে চাইছেন। এবং যে ক্ল্যাশটা একদম সরাসরি প্রভাব আমরা দেখতে পেয়েছিলাম 2024 সালের লোকসভা নির্বাচন এবং নির্বাচনের শেষে যখন রেজাল্ট এলো, তখন যোগী আদিত্যনাথ কি বললেন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রার্থী চুজ করতে পারিনি, তো যা হওয়ার তাই হয়েছে। তো এই যে বিষয়গুলো উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে, সেটা কিন্তু অবশ্যই এবারে বরাবর যে রেজাল্টটা হয়ে আসছে উত্তরপ্রদেশে পরপর নির্বাচনে, সেটা আর হবে না, তেমনই কিন্তু সবাই বলছেন, এবং এই জায়গাটাকে কেউ আটকাতে পারবে না। এই মুহূর্তে একদম সরাসরি ছাত্র আন্দোলনের প্রভাব, এবং সারা দেশ জুড়ে যে ছাত্র আন্দোলনের একটা উষ্ণতা তৈরি হয়েছে, সেই আবহে দাঁড়িয়ে কিন্তু উত্তরপ্রদেশের মানুষ যোগী আদিত্যনাথ সরকারের ওপর, বুলডোজার সরকার তথাকথিত, তার উপর ক্ষেপে রয়েছেন। এবং সেই জায়গাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে যে সি ভোটারের দ্বারা আজ তাক একদম সরাসরি সমীক্ষাটা সামনে এনেছে, সেটা মারাত্মক। সেখানে বলা হচ্ছে একদম সরাসরি যে এই আজকের দিনে যদি ভোট হয়, তাহলেও উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার জিতবেন। এবং তারা সেটা কারা দেখাচ্ছে, আজ তাক দেখাচ্ছে। বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে কোনো মতেই কিন্তু আর শুধুমাত্র মানুষকে টাকা পৌঁছে দিয়ে, অর্থাৎ যে একদম যোজনাটা আনা হচ্ছে, যোগী আদিত্যনাথ সরকার আনছে যে 50,000 টাকা করে প্রতি মহিলাকে দেবো, কিন্তু তার মধ্যে 20,000 টাকা দেবো ভোটের আগে, 30,000 টাকা দেবো ভোটের পরে। তো এই ধরনের যোজনা নিয়ে একদম লোক দেখিয়ে মানুষকে সম্পূর্ণ উত্তরপ্রদেশের সরকার কি আর থাকতে পারবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। যেমন ঠিক তার সঙ্গে প্রশ্ন উঠছে যেটা নিয়ে, যে উত্তরপ্রদেশের সরকার যদি যায়, তাহলে একদম বলাই বাহুল্য কিন্তু যে 2029-এ নরেন্দ্র মোদী সরকারের 272 ম্যাজিক ফিগার পৌঁছাতে বেশ খানিকটা কষ্ট হবে। আমরা জানি যে অবশ্যই প্রতিনিয়ত নরেন্দ্র মোদীর গ্রাফ কখনো ঊর্ধ্বমুখী থেকেছে, আবারও কখনো নিম্নমুখী, আবারও সেটাকে সংখ্যার বিচারে তিনি এখন ম্যানেজ করার চেষ্টা করছেন। আমরা জানি যে একদম 2/3 পৌঁছানোর চেষ্টা চলছে। আপনারা বলবেন যে একদম 293 থেকে 319-এ পৌঁছে গিয়েছে, একদম হই হই করে নরেন্দ্র মোদী বিল পাস করাবেন, ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ঘটবে, এবং তার পরবর্তীতে উত্তরপ্রদেশের যাই হোক না কেন দেশের সরকার নরেন্দ্র মোদী আসবেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মুহূর্তে এই ধরনের সমীক্ষাগুলো যে আসছে, সেটাকে নিয়েও কিন্তু বিজেপির অভ্যন্তরে একটা চর্চা চলছে যে এবারে যদি উত্তরপ্রদেশে আবারও যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হন, তাহলে 2029 সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা প্রধানমন্ত্রীর মুখ হওয়ার জন্য নতুন দাবিদার হিসেবে উঠে আসবেন। তাই জন্য এই ধরনের সার্ভে গুলো আজ তাকের মতন জায়গায় চালানো হচ্ছে না। তো আমরা জানি না যে এই সামগ্রিক ঘটনাটাকে নিয়ে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন, আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা
উত্তরপ্রদেশের অবস্থা ভালো নয়। উত্তরপ্রদেশ এসআইআর এর পরেও, এসআইআর প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এসআইআর এর পরবর্তীতেও যা যা কমপ্লেন এসেছিল সেগুলো সমস্তটা হয়ে যাওয়ার পরেও এখন সমীক্ষা করে যা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে কোনো মতেই মানুষ আর ফেরাতে চাইছে না ভারতীয় জনতা পার্টি সরকারকে। তার কারণ অনেকগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আরো কিছু ব্যক্তিগত কারণ রয়েছে, মানুষের মধ্যে অসন্তোষের বিভিন্ন কারণ থাকে, সেই জায়গাটা কোনো মতেই চাইছে না। তো সেই ক্ষেত্রে সেটা যদি হয় তাহলে উত্তরপ্রদেশে কিন্তু বড় সড়ো ধাক্কা খেতে চলেছে মোদী সরকার। পরবর্তী ভোটের ক্ষেত্রে মোদী সরকার 272-এ পৌঁছতে পারবে তো? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।